শান্তনুবাবু, এটা এটা আমার লেখা মানে প্রথম ঐতিহাসিক উপন্যাস আপনার হাতে দিলাম। অনেক দিন ধরে ভাবছি যে আপনাকে বইটা দেব, এবং তখন ঠিক পরে ভাবলাম যে পলাশির পরে যখন লিখছি এইটা আগে শেষ হোক, এই লেখাটাও প্রকাশিত হোক, তখন দুটো লেখা একসঙ্গে আপনাকে দেব। তাই ঘটনাচক্রে এমন একটা সুযোগ হয়ে ঘটে গেল যে আজকে এখানে এসে যে এইটা হচ্ছে ফলতা থেকে পলাশি, এটা আর এইটা হচ্ছে পলাশির পরে, দুটোই পত্রভারতী থেকে প্রকাশিত। আচ্ছা দাঁড়ান, আমার এবার আপনাকে বলার আছে। আপনি যখন প্রথম এইটা শুরু করেন তো, প্রথম শুরু করলেন, তখন আমি দাঁড়ান এই বই দুটোকে একটু এটা ধরবো হাতে, একটু স্থাপন করি এখানে এখানে একদম মানে এইভাবে আগে ব্যাপারটা হলো, আপনি যখন প্রথম বইটি লিখছেন তখন তো আপনার সঙ্গে এইভাবে আমার পরিচয় হয়নি না। অনেক আগে আমি একবার, আপনি ডায়মন্ড হারবারে ছিলেন, তখন আমি পত্রভারতীর ত্রিদীপ বাবুর সঙ্গে, ত্রিদীপদার সঙ্গে আপনার কাছে গিয়েছিলাম এবং দীর্ঘক্ষণ আপনার কাছে ছিলাম। তারপরে আপনি আমাদের আরেকটা সবাই নিয়ে গেছিলেন। সেটা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা, সেখানে নিয়ে কুলপিতে। সে অনেকক্ষণ ধরে গেলাম, আপনি ছিলেন এবং অনেক কথা হলো। এবং আর একটা খুব ইন্টারেস্টিং যে আমার প্রথম যে বই, সেই বই সেই দিনই মানে প্রকাশিত হয় প্রথম, এবং সেটা কিন্তু আপনার হাত দিয়ে প্রকাশিত হয়েছিল সেই বই মেলাতে। তারপরে একটা সময় অবস্থার সৃষ্টি করে সেই বইটার নাম কি ছিল? সেই বইটার নাম ছিল অনাদি অধিকারীর অ্যাকোয়াস্কোপ, একটা অ্যাডভেঞ্চার থ্রিলার, ছোটদের জন্য, কিশোর বয়সীদের জন্য লেখা। নেই এখানে, কিন্তু সেই বইটা সেদিন আমরা উদ্বোধন করেছিলাম, এবং সে প্রায় ধরুন কত বছর হবে, সেটা 10 বছর, 10 বছর আগের কথা। তা ব্যাপার হচ্ছে, সেই সময় আবার আমাকে একটি রবীন্দ্রনাথের আঁকা, চোখ বেঁধে রবীন্দ্রনাথের স্কেচ করে থার্মোকলের উপরে কুলপি বই মেলাতে, এবং সে একটা বেশ ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল। সেটা এখনো বাড়িতে আছে। এবং আমি তখন আপনাকে বলেছিলাম যে আপনার এই যে দুর্গের মতো একটা বাংলো, ওখানে মনে হয় অনেক ইতিহাস আছে, আর আমাদের ইচ্ছে একদিন এসে এখানে ওইটা আলোচনা করবো। তো আমরা হয়নি, হয়ে ওঠেনি, অনেক রকমের গোলযোগের মধ্যে দিয়ে আপনিও গেলেন, আমিও এগোলাম। কিন্তু আবার দেখুন কি আশ্চর্য ব্যাপার, যে যদি বিধাতাকে বিশ্বাস করি বা অদৃশ্য কোনো শক্তিকে বিশ্বাস করি, তাহলে আবার আমাদের আজকে এরকম একটা মনোরম পরিবেশে ইছামতি নদীর তীরে, একদম ইছামতি নদীর তীরে এরকম একটি সুদৃশ্য বাংলোতে আমরা দুজনে পাশাপাশি বসে আছি। এই জন্য আমরা আমাদের ভাগ্য দেবতাকে ধন্যবাদ জানাই। তার কারণ আর আমার কাছে পাওনা হচ্ছে যে আপনি মানে কি বলবো, আপনি এই বর্তমান এই সময়ে বাংলা সাহিত্যের লিজেন্ডারি বলতে আমরা যাদেরকে যদি বলি কাউকে, তো যে সামান্য কয়েকজন যারা রয়েছেন এখনো আমাদের মধ্যে আর কি, মানে সেটা হচ্ছে আপনি তাদের মধ্যে একজন। এবং আপনার সান্নিধ্যে এত সময় কাটাতে পারা, এবং আপনাকে আজকে আমার বই আপনার হাতে উপর দিয়ে যে আপনার সাথে সেই বিষয়ে কথা বলতে পারছি, সেটাও আমার কাছে একটা বিরাট ব্যাপার। আগে আমরা ইছামতি নদীতে লঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা করে এলাম, তারপরে একসঙ্গে বসে চা খেলাম। কিন্তু আমি যেটা বলি, অনেকদিন আগে যখন আপনি লিখছেন, তখনই আমার মনে হয়েছিল যে এই যে বিষয়টা, এই বিষয়টাতে নিয়ে শান্তনুবাবু লিখছেন। তা আমি তো এখন আপনাকে শান্তনু দাদা বলছি, কারণ হচ্ছে আমার বড় ভালো লাগে, আর বাবু বললে একটু দূরত্ব তৈরি হয়। ব্যাপার হচ্ছে, মানুষের স্বভাব যদি একই সুরে বাজে, তাহলে বড় একটা সঙ্গে সঙ্গে একটা আত্মীয়তা তৈরি হয়। দেখুন, আপনি একজন মানে বলতে গেলে একজন উচ্চপদস্থ আমলা, আর আমি তো, আমার তো কোনো বিষয় নেই, কিন্তু তবু আপনি যে সেই জায়গা থেকে ভেঙে বেরিয়ে এসছেন আপনার লেখক সত্তা নিয়ে, আমার এটাই ভালো লাগছে। এখন যেটা প্রশ্ন হলো, পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলা, এবং সেই সময়কার বাংলার যারা মাথা, যারা বাংলার ভবিষ্যতের নিয়ন্তা বলা যেতে পারে, তাদের যে চক্রান্ত, যেগুলো আমরা ইতিহাসে পড়েছি, এবং কে মহারাজা কৃষ্ণচন্দ্রই বা কিরকম ছিলেন,
আর মির্জাফরই বা কিরকম ছিলেন, বা বিশ্বাসঘাতক শব্দটার একটা পরিবর্তিত বা অন্য শব্দ হয়েছে মির্জাফর। হ্যাঁ। মির্জাফর মানে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। তাই এরকম ব্যাপার। তারপরে ধরুন লর্ড সুযোগ সন্ধানী লর্ড ক্লাইভ, এবং তারপরে তখনকার কালে যে ইংরেজি শাসক, এবং তারপরে পরপর ওয়ারেন হেস্টিংস করতে করতে আমরা অনেক অনেক দিন ধরে তারা আমাদের বুকের ওপর দিয়ে মার্চ করে যাবে। তা সেই সময় আমার মনে হয়েছিল যে সিরাজ একটা চরিত্র, আর পলাশির যুদ্ধকে আমরা ওই ধরুন তখনকার কালে মুর্শিদাবাদের একটা আমবাগানে একটা যুদ্ধ হচ্ছে, এবং সেখানে ব্রিটিশরাও তো তখনও সেইভাবে তাদের শক্তি এখানে সন্নিহিত করতে পারেনি। বিরাট শক্তি, বিরাট বাহিনী, বিরাট কামান টামান নানুনিশন নিয়ে তো তারা আসেনি, কিন্তু তারা যা তাদের যা সামর্থ্য ছিল, ভয়ঙ্কর রকমের একটা কূটনীতি এবং ভয়ঙ্কর রকমের তলা দিয়ে প্রবেশ করা, এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা ইত্যাদি ইত্যাদি নিয়ে যে ঘটনাটা ঘটে গেল, তাতে 250-300 বছরের জন্য ভারতবর্ষ পরাধীন হয়ে গেল। এটা সামান্য কয়েক ঘন্টার ব্যাপার, অন্য কোথাও হলো না, হলো কিন্তু এই বাংলায়, হ্যাঁ, এই বাংলার ভূমিতে। এবং তখন যারা কুশীলব ছিলেন তাদের সম্পর্কে আমার অনেক প্রশ্ন ছিল। সেটাই তো মহারাজা কৃষ্ণচন্দ্র কেন এমন করলেন? সেই ষড়যন্ত্র জগৎ শেঠের বাড়িতে বসে রাত্রিবেলা তাদের যে চলছে যে আমরা সিরাজকে পাথর বসাবো ইত্যাদি ইত্যাদি করতে করতে আমার যেটা মনে হয়েছিল, সিরাজকে এতই খারাপ, হ্যাঁ, তাকে তো আমাদের শেষ বলা চলে ফ্রিডম ফাইটার, দেশকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। তাহলে সিরাজ সম্পর্কে যে নানা রকমের কুৎসা বা সেই চরিত্রটাকে যেভাবে আপনার আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, তার পেছনে কি চক্রান্ত কাজ করেছিল, এবং এই যে কজন লোক একটা সারা বাংলা নয় সারা ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ হয়ে গেল কয়েক ঘন্টার একটা ফার্স্ট এটার উপরে যদি কেউ একটু লিখতেন, তখনই দেখলাম যে আপনি কলম ধরেছেন। এবং তখন আমার মনে হলো বারে লেখাটা তো আমার পড়া উচিত, কারণ এই বিষয়টা আমার ভীষণ বিষয়। তারপর সিরাজকে যারা বলছেন কলঙ্ক লেপন করছেন, কিন্তু আবার একজন মাত্র লেখক যিনি কিন্তু সিরাজকে উদ্ধার করছেন, অক্ষয় মৈত্র বলছেন যে না না, এটা ভুল ধারণা। হ্যাঁ, রানী ভবানীর সঙ্গে তার মেয়ের সঙ্গে, এবং তারপর সিরাজ সেই নানা রকমের অদ্ভুত সব কাজ করছে, এগুলো সবই হচ্ছে তিনি দিয়েছেন, যেগুলো করানো হয়েছে, লেখানো হয়েছে, এবং স্ক্যান্ডালটা ছড়ানো হয়েছে। তাই এটা নিয়ে কি শান্তনুবাবু দেখি কি আলোকপাত করেন, আমার ভীষণ ইন্টারেস্ট হলো, কারণ এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে দেখছি। তখনই দেখলাম যে আপনার এই বই বেরোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললাম, একটা পত্রিকায় ধারাবাহিক বেরোলে সেটাকে প্রত্যেক সপ্তাহে পড়া এবং তারপরেরটার জন্য অপেক্ষা করা, এই ধৈর্য আর থাকে না, কারণ লেখাটার এমনই টান, এবং আপনার গবেষণা এবং আপনার লেখা এবং আপনার উপস্থাপনা, এই তিনটি ত্রয়ী যে সমন্বয়, এটাকে আমি বলবো এখন ইউনিক। তাই এটা পাঠক মনকে আকর্ষণ করছে। একটা কথা, লোকে উপন্যাস পড়তে ভালোবাসে, গল্প পড়তে ভালোবাসে, হয়তো কবিতাও পড়তে ভালোবাসে, কিন্তু এই ধরনের অনুসন্ধানমূলক গবেষণামূলক ঐতিহাসিক লেখা কে পড়বে, কেন পড়বে? তারপরে দেখলাম না, এই লেখার যে আকর্ষণ তা অন্য সব কিছুকে ছাপিয়ে যায়। তখনই আমার মনে হয়েছিল যে আমি তখন এক করতে পারিনি, যে শান্তনুর সঙ্গে আমার ওই ডায়মন্ড হারবারে দেখা হলো, তিনি যে এই শান্তনু তা তো আমি বুঝতে পারিনি। কিন্তু আজকে এই মুহূর্তে যখন আপনার পাশে বসে আছি, এবং যখন বুঝতে পারলাম যে আপনি একজন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ রাজকর্মচারী, এবং আপনি এত দায়িত্ব পালন করার পরেও এত লেখাপড়া করেছেন, শুধু লেখাপড়া করলেই তো হবে না, আমরা অনেক রকম পড়ি, কিন্তু সেগুলোকে ঠিক মতো পুকুরি পরিবেশন, এবং পরিবেশন শুধু নয়, ধারাবাহিক লেখাটা একটা ভয়ঙ্কর সমস্যা আছে, টান সৃষ্টি। অর্থাৎ আমি যেখানে আজকে লেখাটা শেষ করছি, পাঠক যেন উৎসুক হয়ে থাকেন যে আমি পরের কিস্তিটার জন্য এই টানটা রাখা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর মুশকিল। আপনি সেটা দেখে যখন এটা শেষ করলেন, তখন আমার মনে হলো বইটা আমি কিনবো, হ্যাঁ, কিন্তু সেটা আর আমি তখন করে উঠতে পারিনি। একটাই প্রশ্ন, এই বইটা কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন পাবলিকেশন? বইটা পত্রভারতী থেকে প্রকাশিত। পত্রভারতী এইসব বই এটা প্রথম মানে ফলতা থেকে পলাশি এটা বের হয়,
এবং তারপরের এই সিকুয়েল যেটা এর পরের পলাশির পরে সেটাও পত্রভারতী থেকেই প্রকাশিত, এবং এই বই মেলার সময়, এই বছরের বই মেলার সময় এই বইটি প্রকাশিত হয়েছে, আর এটির প্রকাশকাল ছিল 2022। আচ্ছা, আমি গড়বড় করে তো এতগুলো কথা বললাম, আমি এখন এবার আপনার কাছে জানতে চাইবো এই বইটা লেখার আইডিয়া আপনার মাথায় কি করে এলো? 1 নম্বর, তথ্য সংগ্রহ কোথা থেকে করলেন? এত ব্যস্ততার মধ্যে সেগুলোকে পড়লেন এবং তারপর তার থেকে নির্যাস বের করলেন করে আপনার এই বইটি সাজালেন, এই সম্পর্কে আপনার কিছু শুনতে চাই। এইটা মানে আমাকে খুব মানে আকর্ষণ করতো কলকাতার ইতিহাস, বেশ। মানে পুরনো কলকাতা। আচ্ছা, পুরনো কলকাতার উপরে কি আপনার একটা বই আছে? একটা ইঙ্গবণিকের বঙ্গবিজয় বলে একটা বই আছে, হ্যাঁ। সেটা ওই কি করে জাহাঙ্গীর, সেটা আখ্যান, ঐতিহাসিক আখ্যান, ফলতা থেকে পলাশি বা পলাশির পরে হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, কিন্তু ওটা হচ্ছে ঐতিহাসিক আখ্যান। সেটা ওই জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজরা কি করে এলো, সেখান থেকে তারা সুরাটে কুঠি করলো, অর্থাৎ সেই অসুস্থতা, সেই ডাক্তার, হ্যাঁ সেই ডাক্তার, সে সাউথ ইন্ডিয়াতে গেল, সাউথ ইন্ডিয়া থেকে উড়িষ্যা এলো, উড়িষ্যা থেকে অন্য রকমের জাহাঙ্গীরের অর্থকাহিনী পড়লে বোঝা যায় একটু অন্যরকম। হ্যাঁ আকবরের যে ক্ল্যান হ্যাঁ। তার থেকে একটু ব্যতিক্রম। এবং সেখান থেকে ওই উড়িষ্যা থেকে কি করে ওরা বেঙ্গলে এসে ঢুকলো, এবং তারপরে বেঙ্গল ফোকাস এবং আপ টু ব্যাটল অফ পলাশি, এই অবধি এটা আমি ঐতিহাসিক আখ্যান লিখেছিলাম। আপনার কি তখন এরকম মনে হয়েছিল যে এই যে যুদ্ধ বা মোগল আকবর থেকে শুরু করে তারপরে আওরঙ্গজেব হয়ে এই যে তারপরে ধরুন শাহজাহানকে কারাবন্দি করে তারপরে ওই তাজমহল ইত্যাদি ইত্যাদি করে তাদের এই যে খাওয়া, এটা একটু দুর্বল হলো কেন? এ সম্বন্ধে কি আপনি ভেবেছেন? দুর্বল তো যখন মানে প্রথম তো কতগুলো ইয়ে ছিল যে সময়কালটা, যে যখন সময়কালটা যে পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো প্রত্যেকটা প্রত্যেক শক্তি তারই তো একটা জেনিথ, হ্যাঁ মানে একটা জেনিথ তো একটা থাকে, এবং জেনিথ থেকে সেটা সেখান থেকে এটা আস্তে 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 নামছে। দুই, যে এবেল রুলার্স, যে এবেল রুলার্স এর একটা ব্যাপার আছে, হ্যাঁ সমস্ত শক্তি ধীরে ধীরে সেই শক্তিটা মানে ক্ষয় কালের নিয়ম। আচ্ছা, তারপর এবার হচ্ছে যে তখন আমি ওই কলকাতার ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে কলকাতার ইতিহাসটা ভালো করে পড়তে গেলে আমাকে ব্যাকে মুর্শিদাবাদ অব্দি চলে যেতে হবে একদম, না হলে পরে একদম ওতপ্রোত ভাবে এই কাহিনী জড়িয়ে আছে। এইটা যখন আমি ইঙ্গবণিকের বঙ্গবিজয় আখ্যানটা লিখে ফেললাম, তখন আমার এবং আমি তথ্য, যেটা আপনি বলছিলেন যে কোথা থেকে এই তথ্য সংগ্রহ করেছি, কারণ তথ্যের একটু ঘাটতি থাকে ওই পর্যায়ের ইতিহাসে, তথ্যের একটু ঘাটতি আছে। এই তথ্যটাতে আমি যেমন আমাদের যে বইগুলো অ্যাভেলেবল আমাদের এখানে, সেগুলো তো পড়েইছি, মানে যেমন আপনি অক্ষয় মৈত্রের কথা এমনি এখন এটা হলো অক্ষয় মৈত্র, আইনি আকবরী, তারপরে আপনার আমাদের এই যে রজত রায় চৌধুরী ঐতিহাসিক আর কি, তারপরে সুশীল চৌধুরী, এদের বই, এবং এইরকম এবং মুতাক্ষরিন যেটা গোলাম হোসেনের লেখা, যেটা প্রথম সিরাজদৌল্লার বিষয়ের যে প্রথম ঐতিহাসিক যে ডকুমেন্ট, এবং যিনি গোলাম হোসেন, যিনি সিরাজদৌল্লার কন্টেম্পোরারি ছিলেন, যিনি একমাত্র চোখে দেখেছেন যে সেই সময়কার ঘটনা, তিনি যে মুতাক্ষরিন লিখেছিলেন সেটা অরিজিনাল ফার্সিতে লেখা, কিন্তু ঘটনাচক্রে যেটা হয়েছে যে ঢাকাতে বাংলাদেশে বইটা বাংলাতে ট্রান্সলেটেড হয়েছে, এবং সেই বাংলাদেশেরই একটা প্রকাশনার থেকে আমি ওই জোগাড় করেছিলাম। আমার মনে হয় অক্ষয়বাবু মুতাক্ষরিন, হ্যাঁ মুতাক্ষরিনের মানে রেফারেন্স অনেক জায়গাতে আছে, এবং সেটা পূর্ণেন্দু পত্রীর লেখাতেও আছে, যে কলকাতাকে নিয়ে পূর্ণেন্দু পত্রীর যে বিখ্যাত বই। দীনেশ চন্দ্র সেনের আছে, মানে স্কেচি, মানে বৃহৎবঙ্গতে উনি ওটা টাচ করে গেছেন, মানে এত ইলাবোরেট বা বিস্তৃত আকারে। এর সঙ্গে এই বাংলায় যে বইগুলো রয়েছে আমাদের, এগুলোর সঙ্গে, এবং তারপরে নিখিল নাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী আছে, জগৎ শেঠের নিয়ে একটা লেখা বই আছে, তো তারপরে কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় তার একটা ইতিহাস আছে, বাংলার ইতিহাস নামে। এইবারে যেটা হচ্ছে যে এবার ইংরেজিতে যে ডকুমেন্টস গুলো যেগুলো পড়েছিলাম, এগুলো ম্যালকমের লেখা ক্লাইভের মানে বায়োগ্রাফি, তারপরে জর্জ ফরেস্টের লেখা ক্লাইভের বায়োগ্রাফি, এবং তারপরে
ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকর্ড সিরিজ Records, right. বেঙ্গল ইন 1756-57 হ্যাঁ, হ্যাঁ। এই বইটা খুব সাহায্য করেছে। এটা 3 ভলিউমে আছে বইটা, এবং এটা এখন একটু ইন্টারনেট সার্চ করলে পাওয়া যায়। এবং এই বইতে নবাব এবং তার সিরাজদৌল্লার সঙ্গে, নবাবের সঙ্গে সিরাজদৌল্লার যে আচ্ছা, ভাই, করেসপন্ডেন্স। আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের একটু কৌতূহল। হান্টার কি কিছু করেছিলেন? হান্টারের না, হান্টারের লেখাটায় কি বলবো যে হান্টার সেই এই হিসাবে না, নামানলগুলো হ্যাঁ বলেছেন। এগুলো নেই। কিন্তু একটা খুব বিখ্যাত বই আছে, সেটা সিআর উইলসন, হ্যাঁ, উইলসন। সিআর উইলসনের লেখা, যে আর্লি অ্যানালস অফ দ্য ইংলিশ ইন হ্যাঁ, বেঙ্গল। হ্যাঁ। উনি বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন সেক্রেটারি ছিলেন, সিআর উইলসন এক সময়। আচ্ছা, আরেকটা বই আমি পড়েছিলাম, টিয়ার্স ইন রাজ, আপনি বইটা পড়েছেন? না, এই বইটা এইটা আচ্ছা, আমি আপনাকে দেবো। না, এটা পাইনি। ঠিক আছে। তো সিআর উইলসনের লেখাটাতে আর্লি ওদের যে ব্রিটিশদের যে সোশ্যাল স্ট্রাকচারটা, যেখানে কোম্পানির যারা এমপ্লয়ি, হ্যাঁ। সেইটা খুব ভালো পাওয়া যায়। কেন উইলসনের বইটা আবার এত অবধি নয়, সিরাজদৌল্লা পর্যন্ত নয়, মানে মুর্শিদ কুলির টাইমটা অবধি মোটামুটি কভার করা আছে সিআর উইলসনের এতে। আচ্ছা, আপনার কাছে আমার একটা জানতে পারি ইচ্ছে করে, যখন এই পলাশির যুদ্ধ ঘটছে, তখন কিন্তু কোম্পানি যারা এইসব লড়াই করছেন আর কি, আচ্ছা, তারা সংখ্যায় কি ছিলেন, তাদের সেট আপ কি ছিল, এবং তাদের সঙ্গে কত সৈন্য ছিল? কিন্তু পর্তুগিজদের সাহায্য নিতে চেয়েছিলেন, তাই তো? পর্তুগিজদের ভাড়া করা, যেমন যেমন মানে হায়ার্ড আর্মি, যেমন রাশিয়াতে আছে আর কি, সেইরকম কিছু তারা করার চেষ্টা করেছিল। কিন্তু পাওয়ার হিসেবে তারা কিন্তু তখন না, পাওয়ার হিসাবে কিছুই নয়, এবং পাওয়ারটা খুবই নেগলিজিবল একটা পাওয়ার। কিন্তু মানে ক্লাইভ মানে ভয়ঙ্কর একটা ডিয়ার ডেভিল একটা চরিত্র, এবং কখনো ঘটনায় এমন সব উল্টো পাল্টা ঘটনা ঘটিয়ে ফেলছেন যে ক্লাইভের মামা তো ক্লাইভকে মানে অনেকটা ওরকম আর কি, গির্জার ওর উঠে বসা। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে যে পাঠিয়ে দিলেন এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজে তুলে, যে ওদিকে যদি গিয়ে কিছু হয় আর কি এরকম। তো এবার ক্লাইভ হচ্ছে যে তার কখন যে কি ঘটিয়ে ফেলবেন, এবং কখন তার কোনো তাপুত্তাপু নেই, মানে তার জন্য যে তার নিজের অনেক শত্রু, তার মধ্যে দেখতে পায় না। হ্যাঁ। এবং খুব মজার হচ্ছে ক্লাইভ আর ওয়াটসন, এই যে দুটো লোককে আমরা নাম পড়ি ইতিহাসে, যে পলাশির যুদ্ধের সময়টায় যে দুটো লোকের এক দারুণ রোল ছিল, যে যদি বলা যায় যে আমাদের পলাশির যুদ্ধটা জিতে নিয়ে যে ইংরেজ শাসনের যে ভিত গড়া, তো এই দুটো লোকের মধ্যে আবার ভয়ানক পার্সোনালিটি ক্লাস ছিল, ক্লাস অফ ইন্টারেস্ট। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস ছিল যে বসিং এর একটা ব্যাপার, মানে ওয়াটসন মনে করতেন তিনি রাজার প্রতিনিধি, অ্যাডমিরাল, রাজার প্রতিনিধি। আর ক্লাইভ হচ্ছেন একটা কোম্পানি, একটা দেশের একটা কোম্পানির একজন কর্মচারী। এইবারে ক্লাইভের কথা শুনে চলবেন না ক্লাইভ ওনার কথা শুনে চলবে, এই দুটো নিয়ে ভীষণ একটা পার্সোনালিটি ক্লাশ। কিন্তু ক্লাইভের ব্যক্তিত্বের দাপটে সেটা ক্লাইভ ওটাকে ওভার পাওয়ার করে যেত। হ্যাঁ, ডেয়ারডেভিল। এবং নাটকীয় মোড় যেটা, এবং পলাশি তো হঠাৎ করে এরকম হয়নি, যেটা হচ্ছে যে প্রথম যেটা হয় মুর্শিদাবাদে, যখন আলিবর্দির পরে আলিবর্দির সমসাময়িক যারা একটু বয়স্ক লোকজন, যারা ওমরাহ, বয়স্ক ওমরাহ যারা, এই আলিবর্দি, এই আমাদের মির্জাফর, তারপরে যোদ্ধাও ছিলেন না, রায়দুর্লভ, এরা যারা আলিবর্দির সময় ছিলেন, এবং যখন ঘোষণা করলেন যে সিরাজদৌল্লা নবাব, আলিবর্দি ঘোষণা করলেন তারপরে সিরাজদৌল্লা নবাব হবে, প্র্যাকটিক্যালি কিন্তু সিরাজদৌল্লার এগেনস্টে কনস্পিরেসি তখন থেকেই শুরু হয়ে গেল। তারা সিরাজদৌল্লাকে কেউ পছন্দ করছেন না। কেন? সিরাজদৌল্লা স্বাধীন চেতা। জগৎ শেঠ কি এর ভয়ঙ্কর ভূমিকা নিল? অবশ্যই, যত গুপ্ত তার অবশ্যই জগৎ শেঠেরও একটা এর মধ্যে ছিলেন। এইবারে এরা অনেকগুলো বাজি ধরলো। প্রথমে বাজি ধরলো কি, সিরাজকে হঠাৎ গেলে মুর্শিদ কুলি খাঁ কখন এলেন? ঔরঙ্গজেব তখন দক্ষিণ ভারতে যুদ্ধে ব্যস্ত, তো ওনার টাকার দরকার প্রচুর দক্ষিণে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। তো ওদিকে দেখছেন যে বেঙ্গল থেকে রেভিনিউ আসে না ভালো মতো। এদিকে ওনার যিনি তখন বেঙ্গলের যে সুবেদার, তার নাতি আজিম উসান, তা সে ঔরঙ্গজেবের অ্যাসেসমেন্ট হচ্ছে তার নাতি সম্বন্ধে সে একটি অপদার্থ। এবার উনি তখন দেখলেন যে সাউথে একজন কাজ করছে ওনার আন্ডারে, যে তার নাম হচ্ছে হাজি সাফি, তখন নাম ছিল।
এবার মুর্শিদকুলি এবং মুর্শিদকুলি উপাধি এবং তার ইয়ে দিয়ে এবং করতলব খান উপাধি দিয়ে উনি ওকে পাঠালেন হচ্ছে বাংলাতে। যে তখন থেকে দুটো আলাদা ইয়ে হলো, যে নায়েব নাজিম আর নায়েব দেওয়ান। এবার অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে নায়েব দেওয়ান, আর এমনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সেটা দেখবে নায়েব নাজিম। আজিম উস্তান নায়েব নাজিম, মুর্শিদকুলি নায়েব দেওয়ান। এবার মুর্শিদকুলি এসে ঔরঙ্গজেবের প্রচন্ড অনুগত, উনি এসে ফিনান্স খুব কন্ট্রোল করে ধরলেন, এইবার চেপে ধরলেন। আপনাকে এই জায়গায় একটু আমি বলছি। হ্যাঁ এবার মুর্শিদকুলি যখন এলেন, হ্যাঁ। তখন আপনি আমাদের বাংলার সিনটা একটু বলুন, কি ঘটে গেছে তার আগে। আলিবর্দি চলে গেছে, না আলিবর্দি তো তার পরে। আলিবর্দি, হ্যাঁ আলিবর্দি তো তার পরে। হ্যাঁ। মুর্শিদকুলি তখন তো এমনি সুবা বেঙ্গল সুবা, বেঙ্গল সুবা। এবং এবং সেটা মোগল অ্যাডমিনিস্ট্রেশনেরই একটা পার্ট। আমরা যেটা বেঙ্গল নবাবই বলি। আলিবর্দি তখন যুদ্ধে ব্যস্ত। যুদ্ধে ব্যস্ত আলিবর্দি যুদ্ধ নয়, আলিবর্দি তখন তো মুর্শিদকুলির পরে, আরো পরে আলিবর্দি এলেন আরো পরে। যখন দেওয়ানখানা, যখন আজিম উস্তানের সঙ্গে একটা গোলমালের জেরে মুর্শিদকুলির দেওয়ানখানা শিফট করে নিলেন, মানে ঢাকা, তখন তো মুর্শিদকুলি প্রথমে এসে জয়েন করলেন ঢাকাতে। এবং তারপরে যখন জমিদারদের বললেন যে এই তো খুব গোলমাল হচ্ছে নায়েব নাজিমের সাথে, তো এখানে আর রাখা যাবে না দেওয়ানখানাটা, তোমরা একটা জায়গা দেখো যে কোথায় একটা ভালো সুবিধা মতো জায়গা যেখানে আমি দেওয়ানখানাটা শিফট করতে পারি। তখন ওরা জমিদাররা সবাই পরামর্শ করে সবাই মিলে মুর্শিদকুলিকে বললেন যে আপনি এই একটা জায়গা আছে, একদিকে ভাগীরথী, এদিকে জলঙ্গি, এদিকে ঘেরা, জায়গাটার নাম মুকসুসাবাদ, আপনি এই জায়গাটাতে আপনি দেওয়ানখানা শিফট করতে পারেন। তা মুর্শিদকুলি সে দেখলেন, পছন্দ হলো, ওখানে শিফট করে এলেন। সেই মুকসুসাবাদ মুর্শিদকুলির নাম থেকে নাম হলো মুর্শিদাবাদ। এইবারে ঔরঙ্গজেব, এটা ছিল 1704 সালের ঘটনা এটা। এইবারে ঔরঙ্গজেব মারা গেলেন 1707, এবং মুর্শিদকুলি তার পরের কয়েক বছর পর্যন্ত, এবং এবং আজিম উস্তানকে তার আগে ঔরঙ্গজেব আজিম উস্তানের সঙ্গে যখন গোলমাল হচ্ছে, নায়েব নাজিম তাকে ট্রান্সফার করে দিলেন, ইয়ের থেকে পাঠিয়ে দিলেন তাকে পাটনাতে সুবেদার করে। আর বাংলা ঢাকাতে উনি পোস্টিং করলেন হচ্ছে আজিম উস্তানের ছেলে ফারুক শিয়ার, যে পরে মোগল বাদশাহ হয়েছিল পরে। তো ফারুক শিয়ারকে, এবং ফারুক শিয়ারকে ঔরঙ্গজেব ইনস্ট্রাকশন দিলেন যে তুমি এবং এত বিশ্বাস মুর্শিদকুলি খাঁর উপর যে তুমি ওনার মুর্শিদকুলির পরামর্শ ছাড়া তুমি এক পা চলবে না বেঙ্গলে। এবার কাজেই তখন বকলমে মুর্শিদকুলি হয়ে গেলেন প্রশাসনের মাথা কার্যত। এবার যখন ঔরঙ্গজেব মারা গেলেন, মুর্শিদকুলি তখন প্রত্যেকবার যেভাবে রেভিনিউ পাঠাতে হতো, মানে দিল্লিতে উনি পাঠালেন, 2-1 বছর পাঠালেন। তারপরে সাডেনলি উনি বুঝলেন যে মোগল শক্তি এখন যেরকম দুর্বল হয়ে গেছে, এখন উনি আর রেভিনিউ না পাঠালেও সেই মুঘল বাদশারা সেই তাগত ওনার কাছ থেকে এসে রেভিনিউ আদায় করে নিয়ে যাবে। তখন উনি রেভিনিউ পাঠানো বন্ধ করে দিলেন। এই যে রেভিনিউ পাঠানো বন্ধ করলেন, এটাই হচ্ছে স্টার্ট অফ বেঙ্গল নবাবি, বেঙ্গলস নবাবি।